এদিকে কপাল পড়েছে বিএনপি সরকারের। সচিবালয় ঘেরাও করল জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট। এবার সরকার পতনের ডেডলাইন ঘোষণা। এর মধ্যে পুলিশের সাথে জামাতের কঠিন সংঘর্ষ। সচিবালয়ের পথে জামাতের আমিরকে পুলিশের বাধা, রাস্তার মাঝে ধস্তাধস্তি। রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই। এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। প্রিয় সম্মানিত দেশবাসী, সংগ্রামী সহকর্মীবৃন্দ এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, আমরা আসলে আজকে এখানে বক্তৃতার জন্য আসিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই 11 দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। এই 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার জন্য। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুরে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। গদিতে বসতে পারবেন না, 2026-এও হবে। রাজপথে অবস্থান করছি, এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল এবং এই বিষয়ে আমরা একটু জেনে নিতে চাই। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। নাসিরউদ্দিন পাটোয়ারির টার্গেট এবার তারেক রহমান। পতন হবে আপনার বাংলার মাটিতে। শেখ হাসিনার মতো ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না। বাংলাদেশের রাজনীতিতে যখন একের পর এক ক্যাম্পাস ইস্যু, ছাত্র রাজনীতি এবং সংস্কার বিতর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির এক বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। তাজমহল একজনে প্রায় 100 বারের মতন বিক্রি করেছিল। তো সব খরিদ্দার এসে খুঁজে যে আমি তাজমহল। তিনি শুধু সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েই কথা বলেননি, বরং সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একাধিক কড়া মন্তব্য করেছেন। তার দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে সরকার যদি গণ অভ্যুত্থানের চেতনা, সংস্কারের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে তারেক রহমানকেই এর রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। যুবদল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছো? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছো? পালানোর জায়গা পাবেন না। তারেক রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। মানুষের পাটোয়ারির এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতি ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, দেশে ছাত্র রাজনীতিতে অস্থিরতা বাড়ছে এবং এর দায় সরকার এড়াতে পারবে না। বক্তব্যের এক পর্যায়ে তিনি সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তিনি আরও দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক সংস্কার বাস্তবায়িত না হলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে 1970 সালের নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহেরও উদাহরণ টানেন। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে, যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি। মুক্তিযুদ্ধের আগে যেই ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা। সেই সময় আপনারা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে
তার মতে ইতিহাস বারবার দেখিয়েছে জনগণের স্পষ্ট রাজনৈতিক রায় উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংকট তৈরি হয়। তিনি এই ঐতিহাসিক উদাহরণ টেনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। আর এরপরেই তিনি 2024 সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে দাবি করেন, সেই সময়ে দেশের সাধারণ মানুষই মূল ভূমিকা পালন করেছিল। তার ভাষায় 5 আগস্ট বাংলাদেশের রাজপথে ছিল কৃষক, শ্রমিক, রিক্সা চালক, সবজি বিক্রেতা, গৃহিণী, আলেম এবং ছাত্ররা। সেদিন জনগণই ছিল রাজপথে। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়। গতকাল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিএনপিকে ফ্রেমিং করা হয়েছে তার বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছেন। এর মাধ্যমে তিনি সরাসরি বলেন, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। এটি তার রাজনৈতিক মূল্যায়ন এবং সতর্কবার্তা হিসেবে এসেছে। এ ধরনের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক ক্যাম্পাস সংক্রান্ত ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। তার দাবি, এসব ঘটনার মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বিশেষভাবে হাসপাতাল পর্যন্ত আহতদের পিছু নেবার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজনীতির মাঠে এমন সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দর্শক, আরও একটি আলোচিত অংশ ছিল আন্তর্জাতিক প্রসঙ্গ। তিনি দাবি করেন, ক্ষমতায় যাবার আগে বিভিন্ন আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যদিও এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি রূপক ব্যবহার করে বলেন, বাংলাদেশ তাজমহলের মতো বিক্রি করার জিনিস নয়, বাংলাদেশের মালিক জনগণ। এটি ছিল একটি রাজনৈতিক রূপক, যার মাধ্যমে তিনি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। বক্তব্যের শেষ অংশে তিনি ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানান। তার মতে এখন মূল প্রশ্ন হওয়া উচিত রাজনৈতিক সংস্কার, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং শহীদদের বিচার। তিনি বিভিন্ন ইসলামিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন এবং বলেছেন, বিভক্ত হয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা কঠিন হবে। বিশ্লেষকদের মতে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি সরাসরি সরকার এবং প্রধানমন্ত্রীকে রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি চলমান ছাত্র রাজনীতি, সংস্কার বিতর্ক এবং গণঅভ্যুত্থানের বয়ানকে একই সূত্রে গেঁথে দেখানোর চেষ্টা করেছেন। তৃতীয়ত, তিনি ভবিষ্যতের রাজনীতিকে জনগণের প্রত্যাশা বনাম সরকারের কার্যক্রম এই দুইয়ের উপর নির্ভরশীল বলে তুলে ধরেছেন। তবে অন্যদিকে সরকার বা বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পাটোয়ারির বক্তব্য রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবেই আলোচিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বক্তব্য কি শুধু একটি রাজনৈতিক সমাবেশের ভাষণ হিসেবেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি একটি ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করবে? গণভোট, সংস্কার, ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনাগুলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য নিঃসন্দেহে আলোচনার জন্ম দিয়েছে। সবশেষে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় এমন বক্তব্যের জবাব শেষ পর্যন্ত আসে রাজনৈতিক প্রক্রিয়া, জনসমর্থন এবং নির্বাচনের মাধ্যমেই। এখন দেখার বিষয়, এই কড়া রাজনৈতিক বার্তার পর সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল কি ধরনের অবস্থা নেয়, আর দেশের রাজনৈতিক পরিস্থিতি বা কোন দিকে এগোয়। পাটোয়ারি তার বক্তব্যে আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তার ভাষায়, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং কোন সরকারই জনগণের প্রত্যাশাকে দীর্ঘদিন উপেক্ষা করে টিকে থাকতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের মালিকানা কোনো ব্যক্তি বা দলের নয়, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। এরপর আবারও তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমানের সঙ্গে ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। এটিও তার রাজনৈতিক মূল্যায়ন হিসেবে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে এখন মূল লড়াই শুধু ক্ষমতার নয়, বরং বয়ান এবং ন্যারেটিভও। কে গণঅভ্যুত্থানের প্রকৃত প্রতিনিধি, কারা সংস্কারের পক্ষে, আর কারা জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে পারবে, এসব প্রশ্নই আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে অনেকেই শুধু একটি রাজনৈতিক ভাষণ হিসেবে নয়, বরং চলমান রাজনৈতিক বিতর্কে একটি নতুন বার্তা হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায়, কারণ গণতান্ত্রিক রাজনীতিতে শেষ কথা বলে জনগণই। রাজনৈতিক বক্তৃতা, পাল্টা বক্তব্য কিংবা সমাবেশ সবকিছুর চূড়ান্ত মূল্যায়ন হয় জনগণের রায়ে। তাই নাসিরউদ্দিন পাটোয়ারির এই কঠোর বার্তার রাজনৈতিক প্রভাব কতটা দূর পর্যন্ত গড়ায়, সেটি এখন পর্যবেক্ষণের নজরে। প্রিয় দর্শক, সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যগুলোর সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তাদেরকে যদি যে কোনো বিষয়ে প্রশ্ন করে, সমালোচনা করে, এরপরও যদি আমাদের আক্রমণ করা হয় মুখ বন্ধ করার জন্য, আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি মুখ বন্ধ? এবং এটা তারেক রহমান আমার লিখে দিয়ে দিলাম, তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। প্রিয় সম্মানিত দেশবাসী, সংগ্রামী সহকর্মীবৃন্দ এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, আমরা আসলে আজকে এখানে বক্তৃতার জন্য আসিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই 11 দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। এই 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার জন্য। আমরা অধিকারের পক্ষে লড়াই করতে নেমেছি। আমরা আস্থাশীল হচ্ছি। ভারী বৃষ্টির মধ্যেও আপনারা অবস্থান ত্যাগ করেননি, আপনারা অবস্থান ধরে রেখেছেন আল্লাহর উপর ভরসা করে। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন অব্যাহত চলবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে
জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। যারা এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে, মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে 11 দল আপনাদেরকে সাথে নিয়ে অনেকগুলো কর্মসূচি পালন করেছে। শেষ পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কর্মসূচিগুলো আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। রাস্তায় অনেকগুলা সভা হবে, জনগণের মনের কথা শুনবো, আমাদের কথাগুলা জনগণকে বলবো। এইভাবে বাংলাদেশের জনগণকে পরবর্তী বড় আন্দোলনের জন্য আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরবো। একই লং মার্চ 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে, মার্চ হবে। কেন রেলপথ? কেন সব জায়গায় সড়ক পথ, এখানে আবার রেলপথ কি জন্য? যেহেতু জামাতে ইসলামের আমিরের বাড়ি সিলেটের জন্য, তাই না? জি না, এটার জন্য না। সিলেটের রাস্তাতে এখন আর কোনো মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই। শত শত গাড়ি যখন সিলেটের পথে রওনা করবে, জনগণের চরম ভোগান্তি হবে। এইটা বিবেচনায় নিয়েই আমরা রেলপথটাকে বেছে নিয়েছি। তারপরে 14 নভেম্বর 2016 ঢাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী, আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এখন আমাদের দাবিগুলো সচিবালয়ের কানে পৌঁছানোর জন্য, সংশ্লিষ্ট মন্ত্রীদের কানে পৌঁছানোর জন্য এখন আমাদের অবস্থান ধর্মঘট থেকে, কর্মসূচি থেকে সচিবালয়ের দিকে আমরা যাব। এই সচিবালয় কোনো দলের নয়। এই সচিবালয়ের প্রত্যেকটি ইট, বালু, পাথর, নুড়ি, মিস্ত্রির হাত, রড, সিমেন্ট সবগুলো এইগুলো এই দেশের জনগণের সম্পত্তি। সচিবালয়ে যারা বসে আছেন, মন্ত্রী হন, এমপি হন, জনগণের কথা শুনতে হবে, জনগণের কথা মানতে হবে। আজকের মতো আমাদের দাবি খুবই অল্প। আমার চুলায় গ্যাস চাই, আমার মাকে আর কান্নাবেন না, ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না, খাবার জন্য বিশুদ্ধ পানি চাই, আমাদের যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস চাই। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছেন, প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। আর দাম বাড়ানোর দিকে হাত বাড়াবেন না। গ্যাসের দাম বাড়ানোর ফায়তারা করছেন, আমরা বুঝতে পারছি। সংকট তৈরি করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে দাম বাড়ানো। আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো? তৈরি থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গদিতে বসতে পারবেন না। 2026-এও হবে। রাজপথে অবস্থান করছি, এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো
জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। আপনাদের রক্ত ঝরছে, বাংলাদেশের মানুষ এটা দেখছে, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এবং ঢাকা শহরের মানুষকে বলবো, আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে ঢাকা শহরের মানুষের উপরে। এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যে সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যে বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। কিন্তু আপনারা, আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেব না। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। প্রিয় জনগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি বলবো অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার কোন ধরনের পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় 5 মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন, এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন। এই পায়তারা অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্ট। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেন চিরকাল বিজয়ী এবং শাসক গোষ্ঠীর নিজস্ব সাহিত্য। পেন্সিল দিয়ে লেখা ইতিহাস বারবার মুছে দিয়ে বিজয়ী বীরেরা সবসময়ই নিজেদের মতো করে সত্যকে নতুন রঙে রাঙাতে পছন্দ করে। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ, কিংবা 90-এর ইরশাদ বিরোধী গণ অভ্যুত্থান থেকে 24-এর রক্তক্ষয়ী বিপ্লব, যে যখনই ক্ষমতার মসনদে বসেছে ইতিহাস লেখার সেই সুবর্ণ কলমটি নিজের পকেটে পুরে নিয়েছে। কিন্তু 2024 সালের ছাত্র জনতার সেই নজিরবিহীন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যা ঘটে গেল তা এক কথায় নজিরবিহীন নগ্ন ইতিহাস বিকৃতি তাণ্ডব ও চরম বিশৃঙ্খলা। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু সেই ঐতিহাসিক মঞ্চেই তৈরি হলো চরম বিতর্ক আর নজিরবিহীন হট্টগোল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে 24-এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম কিংবা লাখো ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী আত্মত্যাগের নামগন্ধও রাখা হয়নি। উল্টো সরকারি অনুদানে তৈরি পুরো প্রামাণ্যচিত্রে দেখানো হলো এই অভ্যুত্থানের নাকি একক নায়ক, একক নির্দেশক এবং এক দফার মূল ঘোষক ছিলেন বিএনপির শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও চিত্রটি প্রদর্শিত হতেই সম্মেলন হলের ভেতরে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। ভুয়া ভুয়া স্লোগানে কেঁপে ওঠে পুরো হলরুম। এক পর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতিতেই অনুষ্ঠান বয়কট করে হল ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই উত্তপ্ত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সভা মঞ্চে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক প্রকার কাটা ঘায়ে নুনে ছেটে দেন। পরিবর্তনের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যে হট্টগোল আরও দ্বিগুণ হয়ে যায়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মঞ্চে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে নাটকীয় ও কঠোর সুর শোনা গেল অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের গলায়। বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের সরকারের মন্ত্রণালয়ে তৈরি প্রামাণ্যচিত্রের উপর চরম ক্ষোভ ঝাড়েন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সোজা ভাষায় বলেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের বুক পেতে দেওয়া দৃশ্য নেই, যে ছবিগুলোতে স্বয়ং খালেদা জিয়া নিজেই নেই, যে ছবিগুলোতে রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের রক্তের দাগ নেই, সেটা আর যাই হোক কোনো জুলাই বিপ্লবের ডকুমেন্টারি হতে পারে না। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাইদের ছবিই নাই। তবে একই সাথে তিনি রাষ্ট্রীয় এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির এমন হট্টগোল ও বয়কটের ঘটনাকেও কড়া ভাষায় নিন্দা জানান। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, আপনাদের এই বিশৃঙ্খল আচরণের কারণে আমাদের আমন্ত্রিত বিদেশি অতিথিরা বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে এক জঘন্য এবং বাজে ধারণা নিয়ে অনুষ্ঠান ছেড়ে বের হয়ে গেছেন। কিন্তু রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের ডাকে সরকার পড়লে হাসিনা সরকার করার কথা ছিল 2023 সালের 28 অক্টোবর। তারেক রহমানের ডাকে 10 লাখ লোক ঢাকা আসলো। পুলিশ বাঁশি বাজানোর সাথে সাথে 10 মিনিটে 10 লাখ লোক পালিয়ে গেল। নেতা নাকি কর্মীরা আগে পালিয়েছিল, সেটা এখন বড় প্রশ্ন। আরো বড় প্রশ্ন, 10 লাখ লোক কিভাবে 10 মিনিটে পালিয়ে যায়? এরা এসেছিল ক্ষমতার জন্য। একজন মানুষও তারেক রহমানের ডাকে মরতে রাজি হয়নি, একজনও না, নেতাও না, কর্মীও না। দেখুন, জুলাই আগস্টেও মির্জা ফখরুলকে বারবার বলতে হয়েছে এই আন্দোলন আমাদের আন্দোলন না, এটা বিএনপির আন্দোলন না, আমরা এর সাথে জড়িত না। কারণ জুলাই বিএনপির আন্দোলন হলে কোটি কোটি মানুষ এই আন্দোলনে কখনোই আসতো না। 17 বছরে এক দফা কি তারা কম দিয়েছে? তবে এনসিপি আজ বিএনপির বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলা এবং
নগ্ন বিকৃতির অভিযোগে রাজপথে সোচ্চার হলেও নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অভিযোগের তীর সোজা এনসিপির দিকে ছুড়ছেন, কারণ ইতিহাস বড় নির্মম ও নিরপেক্ষ বিচারে বিশ্বাসী। আজ এনসিপির সাথে যা ঘটছে ঠিক একই কাজ কিন্তু জামাত এবং শিবিরের সাথেও ঘটেছে। ডক্টর ইউনূস সরকারের সময়ে যখন এনসিপির নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদরা সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন, তখন তারাও বিপ্লবের ইতিহাস থেকে ইসলামিক ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীকে সযত্নে মুছে দিয়েছিলেন। উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জুলাইয়ের অন্যতম মূল কারিগর এবং সম্মুখসারীর যোদ্ধা সাদিক কায়েমকে ভুয়া সমন্বয়ক বানানোর অপচেষ্টা চালিয়েছিলেন। একই কাজ করেছিলেন আসিফ মাহমুদ। নিজের লেখা বই থেকে কৌশলে সাদিক কায়েমের ছবি বাদ দেওয়া হয়েছিল, কাটছাট করা হয়েছিল ঐতিহাসিক বিপ্লবের বাস্তব ছবি। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।